দেখো ইম্পারেটিভ, তাই তো? ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? যে বাক্য দ্বারা আদেশ নিষেধ মানে হলো অনুপ্রাসূচক বাক্য। বিশেষক অনুজ্ঞা, অনুজ্ঞা। আর কাকে বলে? যে বাক্য যে আদেশ নিষেধ যে বাক্য দ্বারা আদেশ নিষেধ নিষেধ উপদেশ অনুরোধ প্রস্তাব করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। দেখো আবার সাদা হয়ে গেছে। যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নির্দেশ বা নিষেধ প্রস্তাব এবং পরামর্শ দেওয়া বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, তাই না? যেমন মনে করো বস বলে না, অফিসের বস ব্রিং এ কাপ অফ টি ফর মি। আমার জন্য এক কাপ চা নিয়ে যেতে হবে। আর প্লিজ অথবা কাইন্ডলি থাকলে কি বোঝায়? অনুরোধ করা, তাই না? যে প্লিজ LEND lend me your book, দয়া করে তোমার বইটা আমাকে ধার দাও, তাই না? আর নিষেধ বোঝায় যেরকম কি don't spend much time in Facebook, তাই না? অর্থাৎ কি ফেসবুকে বেশি সময় ব্যয় করো না, এর নিষেধ, তাই না? প্রস্তাব কি? এরকম লেটস অ্যারেঞ্জ আ পিকনিক, এটা হলো প্রস্তাব। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন একটা জিনিস দেখিস যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সবই কিন্তু প্রায় সিম্পল সেন্টেন্স, তাই না? ছোট ছোট। এরপরে আমরা দেখব ইম্পারেটিভের পর কি আছে? অবজেক্টিভ। অবজেক্টিভ সেন্টেন্স মানে কি? প্রার্থনা বা ইচ্ছাসূচক, প্রার্থনা সূচক বাক্য, তাই না? বা ইচ্ছাসূচক বাক্য। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা প্রার্থনা করা বোঝানো বা ইচ্ছা প্রকাশ।
আল্লাহ তোমাকে ভালোবাসুন, তাই না? মে আল্লাহ make your আল্লাহ তোমার কল্যাণ করুন। ব্লেস মানে আশীর্বাদ করা, আশীর্বাদ করা শব্দটা একটু অন্য অন্য ধর্মের সাথে যায়। অর্থ তুমি করতে পারো, কিন্তু ব্লেস লিখলে আমরা আশীর্বাদ করার কথা বলি তো, এই জন্য লিখলাম না। ওয়েলফেয়ার মানে কল্যাণ, আর এখানে মেকমেক করা আল্লাহ তোমার মঙ্গল করুন, শুধু কল্যাণ করুন। মঙ্গল কথাটাও আবার তাহলে এই দুটাই হলো কি, এই দুটাই হলো। দেখো আরেকটা বলি যে আমরা অনেক সময় বলি এরকম মে গড আয়না ই কথা তাই না? আল্লাহ তোমার রহমতি করেন। এখানে গড মানে ওই মুসলমান বাকি সবাই বলছে গড মানে ওরা সৃষ্টিকর্তা ভাবে, গড মানে হলো ঈশ্বর বলে, গড মানে ভগবান বলে। কিন্তু আমরা তো গড বলতে পারি না, কারণ গডের আবার গডেসেস আছে। হ্যাঁ, গডের গডেসেস হয়, আল্লাহ তার স্ত্রীলিঙ্গ হয় না, গডের কিন্তু স্ত্রীলিঙ্গ হয়। গড মানে দেবতা, এখন যদি বলা হয় যে মে ইউ become happy in life, তুমি জীবনে সুখী হও। এইটা কি প্রার্থনা হলো? কি হলো? শুভকামনা। প্রার্থনা বলছে এটা হলো শুভকামনা, ঠিক আছে? যে বাক্যের মধ্যে দেখবে আল্লাহ নাই, গড নাই, সেটা হয়ে যাবে শুভকামনা, ঠিক আছে? মেয়েও মেয়েকে গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করো, তাই না? মেয়েও প্রসপারিং লাইফ, তুমি জীবনে সমৃদ্ধি অর্জন করো। তাহলে অপ্রিয় কাকে বলে? প্রার্থনা, শুভকামনা ইত্যাদি বোঝায়। প্রার্থনা বা শুভ কামনা করা বোঝায়, তাকে অবজেক্টিভ সেন্টেন্স এই অবজেক্টিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করে দিয়ে দিল। মেয়েটা সাবজেক্টে পরে নিয়ে যেতে হবে, আল্লাহকে আগে নিয়ে আসতে হবে। এই যে আল্লাহকে আগে নিয়ে আসতে হবে, মেয়েকে পরে দিয়ে আল্লাহ মেয়ে আল্লাহ আসছে। তাহলে ইউ মে বিকাম হ্যাপি অথবা ইউ বিকাম অ্যাসার্টিভ মানে এস ভিও, অ্যাসার্টিভ মানে এস ভিও মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর অবজেক্টিভ মানে কি হবে? অবজেক্টিভ মানে কি হবে? আগে হবে মেন, তারপরে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে ভার্ব। অবজেক্টিভ পরে কি? আগে পরীক্ষা নেই একটা বড় সূর্যকে আলাদা হতে ওইটা আগে আগে পরীক্ষা নেবেন।
পরীক্ষা নিচে দুই জায়গায় আসবে না পরীক্ষা তো নিয়েছি এক্সক্লেমেটরি সেন্টেন্স তাই তো এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য তোমরা নিজেদের অপূর্ণ লিখে নিও বিস্ময়সূচক বাক্য তাহলে বিস্ময়সূচক বাক্য বলতে আমরা কি বুঝি যেরকম ইফ আই ওয়ার এ স্টুডেন্ট অফ বিইউ আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতাম তাই না আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতাম মানে বলে না এরকম যারা চান্স পায়নি বলতে হয়নি কিন্তু খুব ইচ্ছা ছিল হতে পারেনি সেরকম তখন এরকম বিশ্বাসের সাথে বলে আমি যদি ঢাকা যেমন আমার একজন ছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেল আমার কলেজে 100 মধ্যে ছিল আমার একটা মেয়ে হলো ওকে প্রাইভেট হয়ে ফোন দেরি করে আসতো ফোন বিদায় কিনে শোনা সেই মেয়ের রাজশাহী ইউনিভার্সিটিতে ইংলিশে আছে পরশুদিন দুটা ছেলের সাথে দেখা হয়েছে একটা রাজশাহী ইউনিভার্সিটি একটা বসে চান্স পেয়েছে তো ফোন করে জানায়নি দেখা হয়েছে তাই বলে এরকম আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতাম অথবা আমরা যেটা বলি যে ইফ আই ওয়ার এ বার্ড আমি যদি পাখি হতাম তাই না instead of you তাহলে যে if were a student of the one I was a student of DIF okay ঢাকা ইউনিভার্সিটি ডিউতে ঢাকা ইউনিভার্সিটি এটা বড় এই ইফ দিয়েও এরকম করে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু শুরু হয় if যে হ্যাঁ এই বাক্যগুলোকে আমরা ইফ না দিয়ে আবার এভাবে লিখতে পারি বুঝছো তখন ইফ না দিলেও ইফ ধরেই করতে হয় সেটা কি রকম যে ওয়্যার আই এ বার্ড তখনও এটাও যে অর্থ করব এটারও সেই অর্থ দেব ওয়্যার বার্ড আমি যদি অর্থ করতাম আর ওয়্যার হতাম হলে ওয়্যার হয় আর এরকম যদি বলি আমার যদি একটা BMW থাকতে হলে হ্যাড হয় ঠিক আছে তখন সেটা কি বলতে পারি আমরা ইফ আই হ্যাড এ BMW কার তাই না এইটাকে আবার আমরা ওইভাবে না লিখে এই যেভাবে লিখতে পারি যে হ্যাড আই এ BMW কার এভাবে লিখতে পারি তাহলে এইভাবে আমাদের এক্সপ্লেনেশনটা শুরু হয় এই একটা এক ধরনের এটা হলো এক ধরনের হলো আর এই দুটো হলো এক ধরনের কিন্তু অর্থ এক আর একটা তোমরা খুব পরিচিত জানো সেটা হচ্ছে কি এইগুলো দ্বারা কি বোঝানো কি এক্সপ্রেশন বোঝানো কি ভাব বোঝানো বিস্ময় করছে বিষয়টা এটাই তাই না ওন্ডার না সারপ্রাইজ সারপ্রাইজ ওয়ান্ডার তাই না আচ্ছা এখন দেখো এরকম যে আমরা বলি না যে হাউ বিউটিফুল the bird is এরকম বলি না হাউ বিউটিফুল দ্য বার্ড পাখিটি কত সুন্দর অবশ্য অনেকে লেগে থাকে এখানে এই যে এরকম লেগে থাকে থাকে না হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ মেয়েটি কত সুন্দর সুন্দর এইটা কি কোনটা না সারপ্রাইজ ওয়ান্ডার নিজেকে সুন্দর কথা বলতে কত সুন্দর তাই না তা হাউ দিয়েও শুরু হয় এক্সপ্লেনেটরি সেন্টেন্স আবার কি হয় হোয়াট দিয়ে শুরু হয় হোয়াট দিয়ে শুরু হলে কি হয় এখানে এই বাক্যটাকে যদি লিখি যে হোয়াট এ বিউটিফুল আচ্ছা স্যার ওই যে এখানে বাংলাদেশ ইজ বাংলাদেশ খুব সুন্দর একটি দেশ স্যার এই কত সুন্দর একটি দেশ হলো ওপর লাইন যে বার্ড আছে না বার্ডের সাথে এস যুক্ত হইতো
আমি তো একটা বার বলছি না এই যুক্ত তাহলে আর পুরো বাকিগুলো কত সুন্দর বাকিগুলো কত সুন্দর তাই বলবো এখন হচ্ছে পাখিটি কত সুন্দর টি মানে কি টিটা তাহলে কত সুন্দর বাংলা এখানে এখানে দেখো হোয়াট এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ বাংলাদেশ কত সুন্দর একটি দেশ এটাকে এগুলো তো আমরা অ্যাসেপ্ট করা শিখি মানে অ্যাসেপ্ট এক্সপ্রেশন শিখেছি কি বাংলাদেশ ইজ এ ভেরি এই আছে না তাহলে এই হবে ইজ এ ভেরি বিউটিফুল আর এটা কি বললে কি হবে দ্য বার্ড ইজ ভেরি দ্য গার্ল ইজ ভেরি এ আর আসবে না তাহলে এ আসবে এই হলো আরেক ক্যাটাগরি এক্সপ্লেনেটরি তাই না আর আরেকটা দেখো বলি যে ও Fahim has lost his wife. Oh, Fahim তার বউকে হারিয়ে ফেলেছে। ও কষ্টের কথা না? কথাটা তুমি এরকম বলতে পারো। এলাস। হায় আল্লাহ, ফাহিম অল্প বয়সেই বউ হারিয়ে ফেললো। তাই না? এরকম। তাই না? এটা হচ্ছে কি সারপ্রাইজ নাকি? এটা দুঃখের, এটা কষ্টের, শোকের। না শোকে বললেন যে একটা ওয়ান্ডার একটা সারপ্রাইজ। সেটা আগে গেল তাহলে এখানে কি হলো এলাস তাই না এলাস হলে বলে হাই আল্লাহ বলে এইগুলো হচ্ছে ইন্টারজেকশন সাধারণত এক্সপ্লেনেটরি সেন্টেন্সে ইন্টারজেকশন দিয়ে শুরু হয় ঠিক আছে ইন্টারজেকশন দিয়ে হাসি খুশিও প্রকাশ পায় দুঃখও প্রকাশ পায় শোকও প্রকাশ পায় তাহলে এইখানে আমরা নিচেটা লিখলাম যে আগে এখানে কি দিলাম শোকের তাই না একটা দুঃখের লেখো যে ও মাহিম has lost his home এটা তো শোক না দুঃখের তাই না কষ্টের মাহিম তার ফোনটা হারিয়ে ফেলেছে আর যদি এরকম হয় যে হুররা তাই না হলো সকিনা হ্যাজ ফ্লাইং ইন্ডিয়া fled out ওই সকিনা পালা গেছে তাই না এটা কি আনন্দের খবর না অবশ্যই বলতে পারো না আর এই যে WOW কি হয় ওয়াও তাই না বৃত্ত has got a glass বৃত্ত গ্লাস পেয়েছে অথবা বলতে পারি যে বৃত্ত has won the lottery lottery তো এই যে পজিশন হয় না উইথ হ্যাজ পজিশন কিন্তু বৃত্ত পলিটিশিয়ান আছে হ্যাঁ কোনো কথা কম বলো তাই তো তাহলে এখানে দেখো এখানে ওয়াও ওয়াও মানে কি ওয়াও মানে বাহ তাই না কি চমৎকার এরকম আর কিন্তু ওয়াও এর পূর্ণ রূপ আছে একটা জানো ওয়ান্ডার অফ বিশ্বের বিস্ময় বিশ্বের এরকম বলে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে যে বাক্য দ্বারা বিস্ময় যে সেন্টেন্স দ্বারা হাসি খুশি কান্না বুঝা কি আনন্দ ঠিক আছে
বেদনা শোক দুঃখ কষ্ট বিস্ময় বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে, তাই তো? এই শিখলাম। তাহলে আমাদের 5 প্রকার সেন্টেন্স শেষ, অর্থগত, তাই না? এখন আমরা আলোচনা শুরু করবো। গঠনগতভাবে সেন্টেন্স কত প্রকার? গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার। গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার। কি কি? এক হলো সিম্পল সেন্টেন্স, দুই কি? কমপ্লেক্স সেন্টেন্স, তিন কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলা অর্থ কি? সরল, জটিল, যৌগিক। সরল, সাদা মানে কাদা নাই, তাই তো? সরল বাক্য। এটা হলো জটিল, মানে কি? মন ভালো না, তাই তো? জটিল বাক্য। জটিল মানে কি? জটিল মানে কি? প্যাস পুষ আছে, তাই তো? বহুত প্যাস। কম্পাউন্ড মানে যৌগিক। এ হলো দুই সরল একসাথে মিলে বসে, তাই তো? সরল সরল যৌগিক। কমপ্লেক্স আর কমন এর মেলা এই কাঁচা কাছে নাকি? কমপ্লেক্স আর 95% একটা মিল। কমপ্লেক্স এর কম্পাউন্ড এর। হ্যাঁ, কমপ্লেক্স স্পেসিফাই কয়েকটা ওয়ার্ড স্যার বাদ দিয়ে দিলে স্যার এন্ড স্যার আপনার স্যার কয়েকটা কম দেখান একটু করে দিলে স্যার কম্পাউন্ড হয়ে যায়। হ্যাঁ। কনজাংশন সেম, দুই বাক্যে কনজাংশন কম, সিম্পলি কনজাংশন থাকে কম, আর কমপ্লেক্স ইংলিশে থাকে কম্পাউন্ড থাকা লাগবে। কম। এই ধারণা সব ক্লিয়ার হয়ে যাবে আমি আলোচনা করার পর। ঠিক আছে? তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? এটা সমস্যা কি আছে? একটু যদি বললে নন ফাইনাল ভার্ব আর একটা ক্লজ থাকে। একটা ফাইনাল ও বলছে একটা সমাধান করে। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে হলে তোমাকে আমাদেরকে আগে জানতে হবে ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কাকে বলে চেনা লাগবে। তাহলে তুমি সিম্পল কমপ্লেক্স সহজে আইডেন্টিফাই করতে পারবে। আর বাক্য আইডেন্টিফাই করতে পারলে কি হবে? কথাটা সহজ হবে। হল করো তো, হল করো, পজ করো। আচ্ছা, আমরা যদি ওই কথায় আসি তাহলে দেখো, দেখো Mahim goes to market. এটা কি সিম্পল সেন্টেন্স? কেন? তোমরা বলতেছো কি যে একটা ফাইনাইট ভার্ব আছে, তাই তো? এই যে এইটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে বাক্যের সংজ্ঞা কি সিম্পল সেন্টেন্সের? আচ্ছা, এখন তাহলে দেখো তো, যদি এরকম হয় গো টু মার্কেট, এটা হচ্ছে গাধা, গাধা না? অ্যাফেক্টিভ। আর এটা হলো ইম্পারেটিভ, তাই না? এখানে মূল ভার্ব দুটো রয়েছে,
সাবজেক্ট একটা আছে কোনটা? ইউ মানে ইউ বুঝতে আছে না? তুমি বাজারে যাও না বলে বলো বাজারে যাও। এটাও কি ফাইনাইট ভার্ব, তাই না? আপনি স্যার কেবলই বলে দিন স্যার ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত সিম্পল সেন্টেন্স হয় এখন একটা জিনিস দেখো যে তোমরা বললে যে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং অর্থ প্রকাশ করবে, তাই তো? তাহলে এখন যদি বাক্যটা এরকম হয়, দেখো তো যে মাহিম goes to market to buy a book. এটা তো কম্পাউন্ড হয়ে গেছে মাহিম বাজারে যায় বই কিনতে। এইখানে গোসটা তোমাদের ভাষায় কি ফাইনাইট ভার্ব, ফাইনাল ভার্ব তাই না? এটা ফাইনাইট ভার্ব। এখানে আরেকটা ভার্ব আসছে না, টু বি এই যে বাই একটা ভার্ব না, বাই মানে কি কেনাকাটা কেনা, আর টুর কারণে হয় টু মানে কিনতে। তাহলে মাহিম বাজারে যায় বই কিনতে, তাহলে এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স। দুইটা স্যার দুইটা লক্ষ্য থাকে আর একটা তোমরা সবাই একমত তো? এইটা সিম্পল, এটাও সিম্পল, আর এটা কম্পাউন্ড কম্পাউন্ড। জেন এটা কম্পাউন্ড, Compound. এটাও সিম্পল। কমা হবে তাহলে আমি তো কমা যে না স্যার কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট থাকে দুইটা তোমরা যে ভুল এটা শুধু মেনে নাও, আস্তে আস্তে সব ক্লিয়ার হবে, ঠিক আছে? এইটাও সিম্পল, এইটাও সিম্পল, এইটাও সিম্পল, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করেছো, দেখছো যে এই সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে, তাই না? প্লাস একটা ভার্ব আছে, তাই না? ফাইনাল ভার্ব আছে বললাম, আর হলো অবজেক্ট আছে, তাই না? এখানেও তাই, এখানে সাবজেক্ট সরাসরি নাই, ভার্ব আছে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আছে, তাই আছে না? এখানে অবজেক্ট নাই, এখানে অবজেক্ট নাই, থাকতে পারে। তো এখন একটা জিনিস খেয়াল করো, দেখো যে লেখো, এই যে লেখো বলেছে বাক্য হয়নি, এই দেখো একটা ওয়ার্ড দিয়ে তো বাক্য হয়ে গেছে, সেটা কি? ইম্পারেটিভ। সাবজেক্টও এখানে নাই, অবজেক্টও এখানে নাই, তাই না? কিন্তু এইটাই আবার হতে পারে কি, তার মানে এখানে কিন্তু আছে ইউ সাবজেক্ট আছে না, অবজেক্ট আছে, অবজেক্ট নাই। এখন এই বাক্যটাকে আমরা কি করতে পারি, দেখো যে ইউ রাইট করতে পারি না, ইউ রাইট, তাহলে কি হলো? সাবজেক্ট আর ভার্ব হলো। এখন দেখো এই বাক্যটাকে আমরা আবার করতে পারি যে রাইট এ লেটার, রাইট এ লেটার। এবার কি হলো? এখানে হলো সাবজেক্ট যোগ ভার্ব, আর এখানে হলো ভার্ব যোগ অবজেক্ট, তাই না? আচ্ছা, এই বাক্যকে আমরা আবার কি করতে পারি, দেখো 8 নম্বরে দেখি যে ইউ রাইট এ বুক, তাহলে এখানে কি হলো? সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট, তাই হলো না? তাহলে একটা সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। এটা আমরা স্বাভাবিকভাবে জানি, কিন্তু সাবজেক্ট না থাকলে সিম্পল সেন্টেন্স হয় না। এই যে সাবজেক্ট ছাড়া সিম্পল সেন্টেন্স হয়নি, অবজেক্ট ছাড়া সিম্পল সেন্টেন্স হয়নি, সাবজেক্টও নয় অবজেক্টও নয়, সিম্পল সেন্টেন্স হয়নি। তাহলে কি না থাকলে বাক্য হয় না? ভার্ব এটা না থাকলে বাক্য হয় না। মানে হার্ট না থাকলে যেন মানুষ হয় না, হার্ট না থাকলে সেন্টেন্স হয় না। তাহলে ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ এ সেন্টেন্স। কি বললাম? ভার্ব ইজ কল্ড হার্ট অফ এ সেন্টেন্স। ভার্বকে বলা হয় সেন্টেন্স বাক্যের হৃৎপিণ্ড, প্রাণ, হৃৎপিণ্ড বলা হয়, তাই না? তাহলে কেউ যদি বলে যে একটা বাক্যে একটা ফাইনাল ভার্ব থাকলেই সেটা সিম্পল সেন্টেন্স, তাহলে হলো না, এক অর্থে কিছুটা হয়, এই যে শুধু রাইট থাকবে মানে হলো না, এটা বাক্য হয়নি, ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে হয়নি, হয়েছে তো। কিন্তু কথা হতে হবে এরকম যে যে বাক্যে মিনিমাম একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। তাহলে কি হতে হবে? বৈশিষ্ট্য কয়টা হলো? মিনিমাম একটা ফাইনাইট
ভার্ব থাকতে হবে। ফাইনাইট ভার্ব কাকে বলে কি এটা পরে আলোচনা করব। ঠিক আছে? কি থাকতে হবে? মিনিমাম একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং পরিপূর্ণ অর্থবোধক হতে হবে। এই দুইটা বৈশিষ্ট্য। ঠিক আছে না? স্যার মাহিম গোস এখানে প্রথম অবজার্ভ করা আছে না লাইক হ্যাঁ যাই তো। মাহিম গোস মাহিম যা কিন্তু মনে করলাম যে মাহিম মাহিম মনে করো তুমি জিজ্ঞেস করলো যে মানে কত বিষয় যে বৃত্তকে জিজ্ঞেস করলা যে এই বৃত্ত মাহিম কি যাচ্ছে পিকনিকে? তখন বৃত্ত বললো হ্যাঁ মাহিম গোস মাহিম যায় সেরকম হয়ে গেল। এখন দেখো যে তোমরা যে কথা বলছিলা যে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাই তো? থাকলো, কিন্তু ওই যে আমি যে একটা বাক্য লিখলাম যে মাহিম goes to market to buy a book। ঠিক আছে? আরেকটা বাক্য দেখো যে আপনাদের কমা হবে ওই জায়গাটাতে কমা হবে না, কমা এক্সট্রা আছে গোয়িং টু মার্কেট মাহিম buys a book। দেখছো? একই বাক্য। মাহিম বাজারে যায় বই কিনতে। এখানে কয়টা ভার্ব আছে? এই একটা ভার্ব, এই একটা ভার্ব, তাই না? এটা সরাসরি ভার্ব ফর্ম, কিন্তু এর সাথে টু আছে। টু থাকলে হয় টু ইনফিনিটিভ। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার। ভার্বের অনেক দৃষ্টিকোণ থেকে ক্লাসিফিকেশন করা হয়, ওটা নিয়ে বিস্তারিত আলোচনা পরে করব। এখন শোনো যে ভার্ব সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা পর্যায়ে। সেটা কি? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো তিন প্রকার: টু ইনফিনিটিভ, জিরাল, পার্টিসিপল। কি বললাম? টু ইনফিনিটিভ, জিরাল, পার্টিসিপল। এখানে দেখো এটা কি? টু ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? জিরান সাধারণত কোন স্যার ভাবে যে আইন যুক্ত আছে সেটা জিরান হবে। এই যে জিরান, আইন যুক্ত আছে সেটা জিরান হবে না। না শর্ত আছে, সব সময় আইন যুক্ত জিরান নাও হতে পারে। আইন হয়েছে হয় না। আমি বললাম না টু ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। পার্টিসিপল হলো তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল আর সব সময় জিরানের মধ্যে ভার্ব প্লাস আইন। তো ওইটা আমাদের ব্যবহারের উপর নির্ভর করে। সিম্পল সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে স্যার আপনার জিরান সাথে ভার্ব প্লাস আইন এর নিয়ম হয় না। ভার্ব প্লাস আইন এর সাথে জিরান সমান করা যায় না। ওই কথা পাওয়া যাবে। ইয়েও আছে, পার্টিসিপলও থাকে সিম্পল সেন্টেন্স, বেশি থাকে। ঠিক আছে? তো এখন দেখো তাহলে এইটা কি সেন্টেন্স গুলো কম্পাউন্ড বলছিল, তাই না? আর এটা কি তাহলে? এটা তো সিম্পল হয় না। এখানেও তো ভার্ব কয়টা আছে? এই যে এই দেখো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব একটা জিনিস বুঝো, ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্টে পড়ে থাকে। ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্টে পড়ে থাকে। এটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে এইটা কি? এটা যে জিরান বললাম না, এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট, স্যার এখানে যে সাবজেক্ট মাহিম, হ্যাঁ সাবজেক্ট মাইন্ড। এই ব্যাপারটা আমি জাস্ট ওখানে টু ইনফিনিটিভ দিয়ে লিখেছি। যেমন এখানে মূল ভার্ব যেটা ফাইনাইট ভার্ব যেটা, এইটা দ্বারা উদ্দেশ্য বোঝায় না, টু বাই দ্বারা উদ্দেশ্য বোঝায়, তাই ইনফিনিটিভ করেছি। যে মাহিম বাজারে যায়, যাওয়াটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা কি? বই কেনা। যখন অতিরিক্ত ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝায় সেটাকে একটু ইনফিনিটিভ করতে হয়। স্যার টু স্যার কনজাংশন না। হ্যাঁ, স্যার কনজাংশন পজিশন ওগুলো আলোচনা পরে। এখন দেখো যে এইখানে ওই বাক্যটাকে লিখলাম কি, এটাকে জিরান করে দিলাম। মার্কেটে গিয়ে ফাহিম বই কেনে। এখন কিন্তু আর উদ্দেশ্যমূলক বাক্যটা, উদ্দেশ্যমূলক এই টু ইনফিনিটিভ ভার্বটা এখন আমরা উদ্দেশ্যমূলক বাক্যের মধ্যে পেয়েছি। বুঝছেন না? এখানে বাক্য করে দিয়েছে যে বাজারে গিয়ে মাহিম বই কেনে। তো এটার উদ্দেশ্য না। এখন দেখো তাহলে এটা হলো কি, একটা সেন্টেন্সের মধ্যে যখন দুইটা ক্লজ থাকলে একটা স্যার প্রিন্সিপাল ক্লজ স্যার এখানে কি আছে? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আর একটা নন ফাইনাইট ভার্ব আছে, আছে না?
এখানেও কি আছে? একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে আর একটা নন ফাইনাইট ভার্ব আছে। আছে না? তাহলে এটাও সিম্পল সেন্টেন্স। স্যার কেন স্যার পয়েন্ট স্যার কেন এটাও সিম্পল সেন্টেন্স বলতেছি। তাহলে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা প্রথমে কি বলেছিলাম? স্যার একটা ফাইনাইট যে বাক্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। তো আমরা একটু লিখে দেখো, লেখো যে বাক্যে একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে সিম্পল বলে। একটু পজ করো তো। স্যার এখন চলে বই কি মার্কে ছিল goes to market buy a চালু করেছো? স্যার এখন কি বলছো? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখন এই বাক্যটা এখানে যেটা বললাম সেটা কি বললাম যে হলো মাহিম goes to the market, মাহিম বাজারে যায়। দেখো এখানে এখানে যে সংজ্ঞাটা লিখলাম সেই সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো এখানে আছে কি? এই দেখো একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে আর পরিপূর্ণ অর্থ প্রকাশ করে মাহিম বাজারে যায়। আর আমি বলতেছি এটাও যেরকম সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স, কিন্তু এখানে কি আছে? এখানে কি আছে? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে আর একটা নন ফাইনাইট ভার্ব আছে। তাহলে এবার লেখো, দেখো যে কথা বলো না, যে সেন্টেন্সে কি বলো? একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে সিম্পল বলে। কি? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে দ্যাট সিম্পল বলে। আমি এই সিম্পল বোঝানোর সুবিধার্থে গ্রামারে নাই, জাস্ট কৌশল হিসেবে সিম্পলকে দুই ভাগে ভাগ করি, একটা ছোট সিম্পল, একটা বড় সিম্পল। এই যে এইটা হলো কি? ওই যে তখন আমি এখানে লিখছিলাম না, ইউ রাইট অথবা রাইট এ লেটার, ইউ রাইট এ লেটার লিখলাম না, এগুলো সব হলো ছোট সিম্পল। আর আর এই দুটো বাক্য এগুলো হচ্ছে বড় সিম্পল। এই জন্য যে এখানে ফাঁকা রাখছিলাম না, এখানে লেখা হচ্ছে ছোট সিম্পল আর এখানে লেখা হচ্ছে বড় সিম্পল। তাহলে ছোট সিম্পল কাকে বলে, বড় সিম্পল কাকে বলে, এগুলো ধরবো আগামীতে, ঠিক আছে? তাহলে ছোট সিম্পল কাকে বলে? যে বাক্যে একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে ছোট সিম্পল বলে। আর বড় সিম্পল কাকে বলে? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ তাকে করে বড় সিম্পল বলে।
ঠিক আছে, এখন কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা শোনো, তাহলে বুঝে যাবা যে এতক্ষণ তাহলে ওই যে তোমরা যে বললে এটি কমপ্লেক্স এটি কম্পাউন্ড, ওইটি কেন কমপ্লেক্স না, ওইটি কেন কম্পাউন্ড না। কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা হলো যে বাক্যে দুইটি সাবজেক্ট থাকে, Yes, sir. দুইটি ফাইনাইট ভার্ব থাকে এবং একটি ক্লজ স্বাধীন থাকে এবং আরেকটি ক্লজ পরাধীন থাকে এবং সবটুকু মিলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে কমপ্লেক্স বলে। তো সেই উপাদান কে ছিল? না, এর দুটি সাবজেক্ট ছিল, দুটি ফাইনাইট ভার্ব ছিল, কোনো কনজাংশন ছিল। স্যার আপনার মেলা সেন্টেন্স স্যার ওখানে স্যার কর্পোরেশন ফর্মুলা নিয়ম নাই যেমন স্যার তারপরে সেন্টেন্সে স্যার সাবজেক্ট জেলা নিয়ম নিয়ম নাই পরে শুনতে বলে যেমন স্যার I am too weak to carry the luggage. And sir, I am too weak. I am so weak that I can't carry the luggage. এটা কমপ্লেক্স ছিল না, এখানে দুটো সাবজেক্ট। সেটা কম্পাউন্ডের সময় একই সাবজেক্ট থাকলে তুমি একটা উজ্জ রাখতে পারো, উজ্জ থাকে, সেটা বাদ হলো না, উজ্জ থাকলো, থাকলো তো থাকে না স্যার, লেখা স্যার বাকি স্যার লেখা স্যার থাকে না উজ্জ লেখো ইম্পারেটিভ সেন্টেন্স, এই নিয়ে সাবজেক্ট নয় আছে স্যার তো সেই তো আছে তো, তুমি লেখো না সেটা আলাদা কথা, উজ্জ আছে। স্যার আমাদের স্যার দিয়ে কিন্তু অসুবিধা, আমি সাবজেক্টে দিয়ে লিখি অসুবিধা, আমি এখানে স্যার আই লিখি স্যার অসুবিধা না, লেখলাই ভালো, উজ্জ রাখাটা সবসময় ঠিক না, ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখলাম কি সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ছোট সিম্পল, আর যে বাক্যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব এবং একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বড় সিম্পল বলে। কমপ্লেক্স কাকে বলে আগামী দিন শিখবো। তারপরে বলে দিই যে বাক্যে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব এবং দুইটি বাক্যাংশ থাকবে, একটি বাক্যাংশ স্বাধীন এবং অন্য বাক্যাংশটি পরাধীন এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এটা নিয়ে আলোচনা আগামী দিনে করব। ঠিক আছে।